ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। ওরেগনের বৃষ্টি বাংলাদেশের মতো নয়। এখানের বৃষ্টি শরীর ভেজায় না, আত্মা পর্যন্ত হিম করে দেয়। আমি ওরেগনের ব্ল্যাকউড রিচ এলাকার এক নির্জন পাহাড়ে একটা কাঠের কেবিন ভাড়া নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল শহরের কোলাহল থেকে দূরে সরে আমার উপন্যাসের শেষ অধ্যায়টা লেখা। কেবিনের মালিক ইলিয়াস নামের এক বৃদ্ধ আমাকে চাবি দেওয়ার সময় অদ্ভুত এক করুণার দৃষ্টিতে তাকিয়েছিলেন। যাওয়ার আগে তিনি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন, যেখানে লেখা ছিল ওয়াইফাই পাসওয়ার্ড আর হিটার চালানোর নিয়ম। সেই কাগজের একদম নিচে লাল কালিতে লেখা ছিল একটা শেষ সতর্কতা: যদি মাঝরাতে জঙ্গল থেকে পরিচিত কারুর গলার আওয়াজ শোনেন, তবে বেসমেন্টের দরজা লক করে কানে হেডফোন লাগিয়ে বসে থাকবেন, ভুলেও বাইরে তাকাবেন না। তখন আমি হেসেছিলাম, ভেবেছিলাম শহরের মানুষকে ভয় দেখানোর ফন্দি। কিন্তু এখন এই বিশাল কাঠের দরজার দিকে তাকিয়ে আমার হাসি শুকিয়ে গেছে। প্রথম 3 দিন বেশ ভালোই কাটল। পাইন গাছের গন্ধ আর নিস্তব্ধতা আমাকে লেখার কাজে সাহায্য করছিল। কিন্তু চতুর্থ রাতে আবহাওয়া বদলে গেল। ঘন কুয়াশা নেমে এলো পাহাড় বেয়ে, এতটাই ঘন যে জানালার বাইরের জগৎটা যেন সাদা ধোঁয়ায় মুছে গেল। ঘড়িতে তখন রাত 2টো। আমি ল্যাপটপে লিখছিলাম। হঠাৎ বৃষ্টির শব্দের মাঝে একটা আওয়াজ আমাকে থামিয়ে দিল। টুক টুক টুক। কেউ দরজায় নক করছে না, আওয়াজটা আসছে দোতলার কাঁচের জানালা থেকে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দোতলার ওই জানালায় বাইরে থেকে পৌঁছানো অসম্ভব, যদি না কারো কাছে 20 ফুটের মই থাকে। আমি ইলিয়াসের রেখে যাওয়া ভারী টর্চটা হাতে নিয়ে ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। আলো ফেললাম বাইরের কুয়াশায়। কিচ্ছু নেই, শুধু সাদা কুয়াশার চাদর। কে কে ওখানে? আমি সাহস সঞ্চয় করে চিৎকার করলাম। ঠিক তখনই আমি উত্তরটা পেলাম। ডেভিড, যান, দরজাটা খোলো, বাইরে খুব ঠান্ডা। আমার রক্ত হিম হয়ে গেল। এই গলা আমার চেনা, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার স্ত্রী সারার গলা। তার কথা বলার ভঙ্গি, গলার সামান্য খসখসে ভাব, সব হুবহু এক। কিন্তু সারা তো শিকাগোতে, এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে। মাত্র 3 ঘন্টা আগেই আমি তার সাথে ভিডিও কলে কথা বলেছি। সে আমাদের ফ্ল্যাটে নিরাপদে আছে। সারা? আমার হাত কাঁপছে। আমি জানালার লকের দিকে হাত বাড়ালাম। ডেভিড, প্লিজ। কাঁচের ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা খাদে পড়ে গেছে, আমি খুব ব্যথা পেয়েছি, দরজাটা খোলো। আমার মস্তিষ্ক চিৎকার করে বলছে এটা অসম্ভব, কিন্তু আমার মন মানতে চাইছে না। যদি সারা আমাকে সারপ্রাইজ দিতে এসে থাকে, যদি সত্যিই তার বিপদ হয়ে থাকে। আমি লকের ওপর হাত রাখলাম। ঠিক তখনই ইলিয়াসের ওই লাল কালিতে লেখা নোটটার কথা মনে পড়ে গেল। যদি পরিচিত কারোর গলার আওয়াজ শোনেন, তবে বেসমেন্টের দরজা লক করে কানে হেডফোন লাগিয়ে বসে থাকবেন। আমি হাত সরিয়ে নিলাম, নিজেকে সামলে বললাম, সারা, যদি তুমিই হও, তবে বলো গত বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা কি খেয়েছিলাম? নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ। তারপর কাঁচের ওপাশ থেকে যে শব্দটা এলো, সেটা আমি মৃত্যু পর্যন্ত ভুলব না। সেটা কোনো মানুষের গলা ছিল না, সেটা ছিল একটা অডিও ক্যাসেট রিওয়াইন্ড করার মতো শব্দ, একটা যান্ত্রিক ক্যাঁচ 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 আওয়াজ। তারপর অন্ধকার থেকে আমার নিজের গলা ভেসে এলো। সারা, যদি তুমিই হও, তবে বলো গত বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা কি খেয়েছিলাম? ওটা আমাকে ব্যঙ্গ করছে না, ওটা শিখছে, ওটা আমার গলার স্বর নকল করছে। আমি ছিটকে পিছিয়ে এলাম, দৌড়ে নিচে নেমে এলাম। মেইন দরজা, পেছনের দরজা সব চেক করলাম। রান্নাঘর থেকে একটা ছুরি হাতে নিলাম, যদিও জানতাম এতে কোনো কাজ হবে না। হঠাৎ লোডশেডিং হলো, পুরো কেবিন অন্ধকারে ডুবে গেল। ডেভিড? এবার আর আওয়াজটা দোতলা থেকে আসছে না, আওয়াজটা এখন মেইন দরজার ঠিক ওপাশে। কিন্তু এবার আর সারার গলা নয়, এটা আমার বাবার গলা। আমার বাবা, যিনি 5 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। ডেভিড, দরজা খোলো বাবা, খুব শীত করছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
এই জিনিসটা, এই অশরীরী সত্তাটা আমার স্মৃতি নিয়ে খেলছে। ও জানে আমি কাকে হারিয়েছি, ও জানে আমার দুর্বলতা কোথায়। আমার মনে পড়ল বেসমেন্টের কথা। নোটে লেখা ছিল বেসমেন্টের দরজা লক করতে। আমি দৌড়ে হলওয়ের দিকে গেলাম, কিন্তু থমকে দাঁড়ালাম। বেসমেন্টের ভারী কাঠের দরজাটা সামান্য ফাঁকা। সেই অন্ধকার গর্ত থেকে পচা মাংস আর ভেজা লোমের একটা উৎকট গন্ধ ভেসে আসছে। আমি তো গত 4 দিনে একবারও বেসমেন্ট খুলিনি। ডেভিড, ডাকটা আবার এলো, কিন্তু এবার বাইরে থেকে নয়। আওয়াজটা এলো আমার ঠিক পেছনে, রান্নাঘর থেকে। আমি ঝট করে ঘুরলাম, টর্চের আলো ফেললাম ড্রয়িং রুমের দিকে। ফায়ারপ্লেসের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। অবিকল আমি, আমার মতো দেখতে, আমারই প্যাক করা ফ্ল্যানেল শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে। কিন্তু তার শরীরের গঠন মানুষের মতো নয়। হাতগুলো অস্বাভাবিক লম্বা, ঝুলে আছে হাঁটু পর্যন্ত। নিচের চোয়ালটা ঝুলে আছে বুকের কাছে, যেন হাড় নেই। জিনিসটা তার বিকৃত হাত তুলে বেসমেন্টের দিকে ইশারা করল। তারপর ইলিয়াসের হুবহু গলায় বলল, বেসমেন্টের দরজাটা লক করো। আমি চিৎকার করলাম না। আমি সোজা বাথরুমে ঢুকে দরজা লক করে দিলাম। বাথটাবের ভেতর কুঁকড়ে শুয়ে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দিলাম, আর 2 চোখ বন্ধ করে রাখলাম। আমি অনুভব করলাম বাথরুমের দরজার হাতলটা কেউ মুচড়াচ্ছে। আমি অনুভব করলাম দরজার ওপর ভারী কোনো জিনিসের আঘাত। হেডফোনের আওয়াজ ছাপিয়ে আমি শুনতে পাচ্ছিলাম একটা পৈশাচিক চিৎকার, যেন আমার পরিচিত সব মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। সকাল হওয়া পর্যন্ত আমি ওভাবেই ছিলাম। যখন আমি বেরোলাম, কেবিন তখন শান্ত। মেইন দরজাটা হাঁ করে খোলা, বেসমেন্টের দরজাটা বন্ধ। আমি আর কিচ্ছু ভাবিনি। ল্যাপটপ, জামাকাপড় সব ফেলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেলাম। একটানা ড্রাইভ করে একেবারে অন্য স্টেটে গিয়ে থামলাম। এখন আমি শিকাগোতে আছি। সারা আমার পাশেই আছে। কিন্তু মাঝে মাঝে রাতে যখন বৃষ্টি পড়ে, সারা আমাকে জিজ্ঞেস করে আমি ওর দিকে অমন অদ্ভুত চোখে তাকিয়ে আছি কেন। আমি ওকে সত্যিটা বলতে পারি না। আমি ওকে বলতে পারি না যে আমি যখন গাড়ি নিয়ে পালাচ্ছিলাম তখন আমি কেবিনের চিলেকোঠার জানালার দিকে তাকিয়েছিলাম। সেখানে আমি নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর ওই আমি আমার দিকে তাকিয়ে হাসছিল। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।